স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মানুষ বড় সস্তা, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। এই শব্দগুলো বারবার যেন আজ দুপুর থেকে মনে পড়ছে, মনে হচ্ছে। কি ভয়ঙ্কর, কি নৃশংস একটা ঘটনা যেটা কলকাতা শহরে ঘটে চলেছে। আর আমরা এই মুহূর্তে সন্ধ্যাবেলা হয়তো শপিং মলে বসে রয়েছি, এই মুহূর্তে আমরা হয়তো কোনো পার্টি অফিসে বসে জবাব চায় বাংলা দেখছি, তারপরে মাংস ভাত খাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। রাতে আমাদের সাথে এরকম কিছু হবে না, আমরা নিশ্চিত বোধহয়। কিন্তু আমরা সেই সমস্ত মানুষের সহনাগরিক যারা তাদের পরিজনদের দেহটা পর্যন্ত এখনো পায়নি। তারা জানে না পর্যন্ত এই মুহূর্তে তাদের পরিজনেরা বেঁচে আছে না মরে গেছে। যারা কথায় কথায় অল আইজ অন প্যালেস্টাইন, অল আইজ অন মুম্বাই, অল আইজ অন গুরগাঁও বলেন, অল আইজ অন হাথরাস বলেন, অল আইজ অন উন্নাও বলেন, উন্নাও থেকে হাথরাস থেকে শুরু করে কোয়েম্বাটুর সমস্ত কিছু নিয়ে কথা বলেন, আমি প্রত্যেককে বলবো আজ অল আইজ অন আনন্দপুর। আনন্দপুরে যেটা হচ্ছে সেটা নিয়ে ন্যাশনাল মিডিয়া এই মুহূর্তে খবর করুক। কি হয়েছে আনন্দপুরে? কাল রাতে আনন্দপুরে আমরা যেখান থেকে খুব সহজেই 2 মিনিটে, 5 মিনিটে, 10 মিনিটে হোম ডেলিভারি নিই, এই যে সংস্থাগুলো, যে সংস্থাগুলোর কর্মীরা কখনো সবুজ, কখনো হলুদ, কখনো গেরুয়া টি শার্ট পরে বাইক করে বা সাইকেল করে আমাদের বাড়িতে চাল, ডাল, তেল, নুন, খাবার দাবার সমস্ত কিছু পৌঁছে দেয়, তাদের একটা ওয়্যার হাউস, একটা আন্তর্জাতিক মানের সংস্থা। সেই সংস্থা যারা 5 মিনিটে, 10 মিনিটে খাবার ডেলিভারি দেয়, মশলা ডেলিভারি দেয়, কোল্ড ড্রিঙ্কস ডেলিভারি দেয়, তার একটা ওয়্যার হাউস ছিল এই আনন্দপুরে। আমি জানতাম না যে এই ওয়্যার হাউসগুলোর নিয়ম বা এই সংস্থাগুলোর নিয়ম, এটা আমি স্তম্ভিত হয়ে গেলাম। রাতে অর্থাৎ যারা নাইট ডিউটি করে সেই সমস্ত কর্মচারীকে ভেতরে রেখে বাইরে থেকে তালা আটকে দেওয়া হয়। ভোরবেলা যারা শিফটে আসেন তারা সেই তালাটা খোলেন। আমি জানতাম না, বিশ্বাস করুন। সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও ভেতরে এই কর্মীরা তারা ঝাড়াই বাছাই, ঘরদোর পরিষ্কার করা, স্টক মেলানো, এই সমস্ত কাজ করতে থাকেন সারা রাত। 30 থেকে 35 জন এরকম কর্মচারী ভেতরে আটকে থাকা অবস্থায় গোটা গোডাউনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউন। ভেতরে 30 জন আছেন না 40 জন আছেন এখনো জানা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ বেঁচে নেই। এখনো সেখানে মৃতদেহ খোঁজার কাজ চলছে। এখনো জেসিবি দিয়ে, আর্থ মুভার দিয়ে সেই গোটা এলাকাটা ভেঙে ফেলার কাজ চলছে। তন্ন তন্ন করে দেখা হচ্ছে কোনো শ্বাস প্রশ্বাস রয়েছে কিনা সেখানে। এটা শুধুমাত্র একটি অগ্নিকাণ্ড বা ট্র্যাজেডির ঘটনা নয়, এটা আসলে কলকাতা শহরের ঘটনা নয়, এটা বাংলার ঘটনা। যারা মেদিনীপুর থেকে, যারা বিভিন্ন রাজ্যের কথা বলেন না, আমাদের রাজ্যে কি হচ্ছে, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে যারা কলকাতা শহরে কিছু টাকার জন্য কাজ করতে এসেছিলেন, তাদের বেঘরে ঝলসে যেতে হলো, ঝলসে কয়লা হয়ে যেতে হলো। বাড়ির পরিজনেরা এখনো দেহ চিনতে পারছে না, কয়লা কঙ্কাল হয়ে গেছে। এ রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, নিয়মও নেই, কানুনও নেই। এই বাংলায় ছত্রে ছত্রে বেনিয়ম। জলা জমির জায়গাতে ওয়্যার হাউস হয়ে গেছে, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। এখানে কোনোদিন কোনো বড় শিল্প আসবে? যেন তেন প্রকারণে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে, যে যখন পাচ্ছে ঘুষ নিয়ে যেখানে ইচ্ছা বাড়ি তুলে ফেলছে। একটা সময় এই বাংলাকে দৃষ্টান্ত হিসেবে দেখানো হতো সিঙ্গাপুর এবং হংকংয়ে। এটা আমি বারবার বলি।
সিঙ্গাপুর এবং হংকংয়ের রাষ্ট্রনেতারা একটা সময় কলকাতাকে দেখিয়ে 70-80 সালে বলতেন, দেখো আমাদের শহরগুলোকে কলকাতার মতন বানাতে হবে। আর আজ কলকাতা কোথায় আর সিঙ্গাপুর হংকং কোথায়? এরপরেও যদি আমাদের ভ্রুক্ষেপ না হয়, এরপরেও যদি আমরা নড়ে চড়ে না বসি, আর কবে আর কবে আর কবে আর কবে আমরা আমাদের বাংলাকে আর কোথায় নিয়ে যাব? আর কত দূর আমরা ছোট করতে করতে বাংলাকে নিয়ে নেব? এই মুহূর্তে যে মহিলারা বলছেন যে বাচ্চা মানুষ করার জন্য এসেছিলাম, কেউ ডাক্তার বানানোর জন্য এসেছিল, তাদের বেসিক সিকিউরিটিটা পর্যন্ত আমরা এই কলকাতা শহরে দিতে পারছি না। সংস্থাগুলো ফায়ার সেফটি নর্মস পালন করেছে কিনা, সংস্থাগুলোর এই মুহূর্তে লাইসেন্স আছে কিনা, লাইসেন্স যদি থাকে কি করে লাইসেন্স এলো, পুলিশের কোনো ইন্সপেকশন ছিল কিনা, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে 10 টাকা 20 টাকা করে ঘুষ নেওয়ার, এই অভিযোগগুলো পুলিশের বিরুদ্ধে ওঠে। আর পুলিশ যেখানে যাওয়ার ইন্সপেকশন করার সেখানে কেন ইন্সপেকশন করেনি? দমকল কেন সেখানে ফায়ার লাইসেন্সের কথা বারবার বলেনি? সেখানে কি করে এত বড় ওয়্যার হাউস তৈরি হয়ে গেল? এই প্রশ্নগুলো তো আসবে। আমাদের কলকাতা শহরে সত্যি এরপরে অ্যামাজনের মতন বড় সংস্থা নিজের ওয়্যার হাউস, একটা বড় ওয়্যার হাউস এক্সটেনশনের জন্য আসবে। আর দ্বিতীয়ত যদি আসেও, আমাদের বাংলার পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, চেইন ম্যানেজমেন্ট নিয়ে কেন কোনো কথা আমরা বলবো না? শুধু কাটমানি, শুধু সিন্ডিকেট, আর শুধু বারবার ময়ূককে বলে যেতে হবে যে এই বাংলাতে কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না এটা নিয়ে আমরা কেন ভাববো না? জাস্ট বেঘরে মানুষ বড় সস্তা এটা ছড়িয়ে দিলে পারতো। জাস্ট বেঘরে যাচ্ছে প্রাণগুলো। দেখুন, এরা বাংলা, এরা পরিবর্তন চায়, এরা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পায়, কিন্তু তারপরেও কি নিদারুণ খারাপ অবস্থা। দেখুন, আমাদের ফ্যামিলি আমরা এই তিনজনই, বাড়ির লোক থাকে কিন্তু আমরা এই তিনজনেই ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে এখানে এসেছিলাম। ছেলেকে ডাক্তার করবে তার স্বপ্ন ছিল, যে বলে সেই জন্য আমরা বাড়ি থেকে গ্রাম থেকে শহরে এসেছিলাম। কিন্তু সব শেষ হয়ে ছেলেকে ডাক্তার করবে তার স্বপ্ন ছিল। শেষের অংশটা শুনলেন, ছেলেকে ডাক্তার বানাতে এসেছিলাম। আমি সেই অংশটা আবার শোনাবো, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। এখন ঘড়ির কাঁটায় 8:05 বাজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দপুরে গেছেন বলে এখনো কোনো খবর আমরা পাইনি। দমকল মন্ত্রী, এই রাজ্যে দমকল মন্ত্রীর নাম সুজিত বসু। সুজিত বসু ওখানে নেই। সুজিত বসু কোথায় আমরা জানি না। নিশ্চয়ই মেসির প্রোগ্রাম নিয়ে নতুন কোনো প্রোগ্রামিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো ঘটনা ঘটার 5 মিনিটের মধ্যে দিদি চলে আসবে। আজকে দিদি, তিনি প্রতীক জৈনকে বাঁচাতে 8 ঘন্টার মধ্যে চলে যেতে পারেন। ইডি রেড থেকে প্রতীক জৈনকে বাঁচাতে দিদি বিদ্যুৎ গতিতে নিজের গাড়ি নিয়ে, নিজের প্রোটোকল তোয়াক্কা না করে, চিফ মিনিস্টারের প্রোটোকল তোয়াক্কা না করে, ঝড়ের গতিতে গাড়িকে চালিয়ে প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাকের অফিসে চলে যেতে পারেন। কিন্তু আনন্দপুরের এই ঘটনাস্থলে এখনও রাত 8:06 বাজে, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাচ্ছে না। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ প্রশ্ন করছে। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এখানে জ্বলে খাঁক হয়ে যাচ্ছে, কাঠকয়লায় পরিণত হয়েছে এই কর্মচারীরা, এই আনন্দপুর জায়গাটা আপনার রাজ্যের মধ্যে পড়ে না? আপনি কোথায় মুখ্যমন্ত্রী? বাংলা জবাব চায়, জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? যে ভদ্রমহিলা এখন কান্নাকাটি করছেন, সকালে কান্নাকাটি করছিলেন, যারা বলছেন ডাক্তার বানানোর জন্য আমরা এই কাজ করছি। সত্যি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা যতটাই শিক্ষিত হই না কেন, আমাদেরকে হয় ওলা, উবের, র্যাপিডো বা সুইগি, জোম্যাটো, জেপ্টোর মতন কোম্পানিতে কাজ করতে হয়, কারণ ওইটাই এখন সবচেয়ে বড় অর্থনীতি হয়ে গেছে বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিগ শ্রমিকদের নিয়ে বহু কথা হয়তো ভাবছেন, বলছেন, কিন্তু করছেন না। যারা সুইগি জোম্যাটোতে কাজ করেন, যারা উবের ওলা চালান, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবেন না। সবচেয়ে বড় অর্থনীতি তার অংশ যে ডেলিভারি বয়রা
যে গিগ অর্থনীতির শ্রমিকরা তাদের সবচেয়ে নৃশংসতম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেই। আর যদি এই প্রতীক জেন 500-600 কোটি টাকার কন্ট্রাক্ট সামলান তৃণমূল কংগ্রেসের জন্য, বড় বড় কন্ট্রাক্ট, কোটি কোটি টাকা, সে বিপদে পড়লে 15-16 কোটি টাকা ঘাপলা করেছে যারা, 200-300 কোটি টাকা ফানেলিং করেছে যারা হাওলার মাধ্যমে, তারা বিপদে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। কিন্তু গিগ শ্রমিক অর্থাৎ যারা বাইক চালান, যারা খাবার দিতে আসেন, যারা এই ছোট ছোট কোম্পানিগুলোতে কাজ করেন লেবার হিসেবে, তাদের আজ সবচেয়ে বড় বিপদের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না। এই ভদ্রমহিলার কান্না, এই কান্না নবান্ন অব্দি পৌঁছায় না। রিপাবলিক বাংলা এদের জন্য কথা বলে বলে রিপাবলিক বাংলার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। দেখুন, এখানে রাতে কতজন ছিল? এখানে আমার ভাইয়ের 13 জন ছিল নিখোঁজ, মানে বেরোতে পারেনি এখন। 13 জন। 13 জন, ওর 30 জন টাকা আছে, 13 জন কাজ করছে। যে মেন ওর কাজ দেখাশোনা করে সেও বেরোয়নি, সবাই ফোন নাম্বার বন্ধ। ঠিকাদার সব পাশাপাশি, তাদেরও লোক বেরোতে পারেনি। আমার জবাব চাই 37 জন যে বাড়াইছে ওদেরকে সামনে চাই। যে 37 জন বেরিয়েছে, একবারে বলে 4 জন, একবারে বলছে 37 জন, ওদের গায়ে আঁচল লাগেনি, এটা হতে পারে না? পুলিশ কোনো কোঅর্ডিনেট করছে না, কেউ কোনো কোঅর্ডিনেট করছে, কি পরিস্থিতি রয়েছে না রয়েছে বুঝতে পারছি না। মাথায় কোনো কাজ। তার নামের তালিকা নিয়ে গেলেন মন্ত্রী, হ্যাঁ। কিছু কি আপনারা কোনো সাহায্য পাবেন বলে মনে করছেন এতে? দেখুন, এইগুলো হচ্ছে আমার কাছে মনে হয় আইওয়াস, আর কিছুই না। কারণ আজকের ডেটে দাঁড়িয়ে আমি যা দেখলাম, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন তো এখানে একটা ওয়ারহাউস, এখানে ঘিঞ্জি ওয়ারহাউস, একটা এত বড় বড় কোম্পানি রয়েছে, একটা তো ফায়ারের কোনো ইয়ে রয়েছে। উইদাউট ফায়ার ছাড়া কীভাবে এরা কাজ করবে? মানে আমি যদি একটা কোম্পানি করি, তার তো একটা যাতায়াত পরিষেবা বা মানুষ কীভাবে কাজ করছে তার একটা কন্ট্রোল, এখানে কিছু নেই। কারণ এখানে বলে কিছু হবে না। কি আপনিও তো চারিদিকে খবর বলছেন, কাকে কি বলবেন? আপনি কিছু একটা বলতে যাবেন, দেখছি হচ্ছে হবে, এইভাবেই চলে যাচ্ছে আমাদের। মানে পশ্চিমবাংলাটা ইচ্ছা করে না যে পশ্চিমবাংলা আছি কেন, সেটাই ভাবি। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে কথা বলবো। আজকে আমি কোনো বিরোধিতার জায়গা রাখিনি, কারণ আমার মনে হয় যারা বিরোধিতা করবেন এখানে, যারা বড় বড় লেকচার মারবেন, তাদের এই মুহূর্তে স্টুডিওতে থাকার প্রয়োজন নেই। আমি আগেও বলেছি, আমি মিনমিন করি না, আমি ব্যালেন্স করে খবর করিনি কখনো। যখন শামশেরগঞ্জে হিন্দুদের বাড়ি পুড়ছে, আমি ব্যালেন্স করে বলিনি মানুষের বাড়ি পুড়ছে। হিন্দুরা হিন্দু বলে সেখানে আক্রান্ত হচ্ছে, শিরোনামটা হবে হিন্দুদের বাড়ি পুড়ছে। যখন তামান্না খাতুন, তাকে এমনি এমনি ওই সোহম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এখন একটা সময় শিশু অভিনেতা ছিল, আজকে অরিত্র একজন খুব খুব স্বনামধন্য চাইল্ড আর্টিস্ট এবং পরবর্তীকালে অভিনেতা হিসেবে কাজ করেছে। অরিত্রর খারাপ লাগবে কিনা জানি না, কিন্তু অরিত্রের মতনই একটা সময় চাইল্ড আর্টিস্ট হিসেবে সোহম কাজ করতো, এবং সোহমের একটা বিখ্যাত ডায়লগ ছিল, আমি এমনি এমনি খাই। তৃণমূল কংগ্রেস এখন এমনি এমনি বোম মারে। যেদিন তামান্নার বাড়িতে জাস্ট ওয়েসাই মজা আয়া বোম মেরে দিলাম, এই বোমটা মেরেছিল তামান্নার বাড়িতে, আমরা নির্দিষ্টভাবে বলেছিলাম যে তামান্না খাতুনের জন্য আমরা আছি, কেউ থাকুক বা না থাকুক। সিপিএম নেই এখন আর, তামান্নার মা, তামান্নার বাবা নিদারুণ কষ্টের মধ্যে আছে, সিপিএম নেই। হরগোবিন্দ দাসের সাথে যেরকম সিপিএম নেই, রিপাবলিক আছে। আজকে আমরা ওপেনলি ঘোষিত যুদ্ধ করছি, লড়াইটা করছি এই গিগ শ্রমিকদের জন্য। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি রিপাবলিক বাংলা শুধু নয়, গোটা বাংলা কৃতজ্ঞ এই গিগ শ্রমিকদের, যারা বাইক করে আমাদের অফিসে নিয়ে আসছে সেক্টর 5-এ, যারা 3 টাকা 4 টাকা 5 টাকার জন্য একটা আইসক্রিম দিয়ে যাচ্ছে, একটা চালের বস্তা দিয়ে যাচ্ছে, একটা হজমি গলি থেকে ধনে পাতা, সমস্ত কিছু 5 থেকে 10 মিনিটে দিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে এই রানার। আজকের দিনের এই রানার, যারা খবরের বোঝা না, খাবারের বোঝা হাতে, পিঠে বড় বড় হলুদ গেরুয়া ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, তাদের হয়ে আমরা আজকে আছি। এবং আমাদের মনে হচ্ছে এটা অত্যন্ত দৃষ্টিকটু। প্রতীক জৈন বিরাট ধনী, বিরাট ইনফ্লুয়েন্সিয়াল, প্রচুর টাকা কামায়, 500-600 কোটি টাকার ব্যবসা, গোটা আইপ্যাকের যে স্যালারি যাদের, তাদের থেকে অনেক কম স্যালারি এই যারা আজকে পুরে একদম খাঁক হয়ে গেছে তাদের। এটা তো ওনারাও বলছেন যে দিদি প্রতীক জৈনকে বাঁচাতে তার বাড়িতে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যান, আর এখানে কাঠকয়লা হয়ে মরছে তাদের বাড়িতে
আপনি না হয় যাওয়ার টাইম পেলেন না, তারা মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন গ্রামে গ্রামে থাকেন। কলকাতার এই আনন্দপুরে তো পৌঁছাতে পারতেন, এখনো সময় আছে 8:10। এখন তো চলে যান, এখনো 30 না 40 কতজন আটকে আছে, পুরে কাঠকয়লা হয়ে গেছে, কেউ জানে না। কে বলছে? এখন আবার অনেক মাতব্বর আছে যারা সারাদিন ধরে দেখে, ময়ূক ডান দিকে চেপে কথা বলছে, বাঁ হাতে কথা বললো, ডান দিকে আঙুল তুললো, সব রেকর্ড হয়। এটাও রেকর্ড হোক, নবান্নতে পাঠান, ভবানী ভবনে পাঠান। আপনাদের বড় বড় বস যারা রয়েছে, যারা শেখ শাহজাহানকে ধরতে পারে না, রোহিঙ্গাকে ধরতে পারে না, সন্তুপানকে ধরে, বড় বড় মাতব্বর যারা, তাদের জিজ্ঞেস করুন যেখানে লাইসেন্সটা কি করে পেল এরা। এতগুলো দোকান বলবো না, ওয়্যার হাউস, বড় বড় কোম্পানি, আমি নাম করছি না, আমেরিকান কোম্পানি, তাদের এনার্জি ড্রিঙ্ক, পেটি পেটি এনার্জি ড্রিঙ্ক পড়ে রয়েছে। সেখানকার যারা প্রতিনিধি, তাদের গায়ে ভয়ঙ্কর রকম পোড়া গন্ধ মিশে গেছে। আমি জিজ্ঞেস করলাম একজন প্রতিনিধিকে, হ্যাঁ রে ওখানে এত আগুন ছড়িয়ে পড়লো কেন? বলছে মহিলা তুমি ধারণা করতে পারবে না, ওই র্যাশনের গোডাউন যেরকম হয় সেরকম তেল, সমস্ত কম্বাস্টেবল দাহ্য পদার্থ সমস্ত কিছু ডাই করে রাখার, সেখানে কোনো নির্বাপক কোনো ব্যবস্থা নেই। লাইসেন্স পেলো কি করে? ওয়েটল্যান্ডের মধ্যে এত বড় ওয়্যার হাউস তৈরি হলো কি করে? আর কঙ্কালের কথা বলছেন, ওখানকার মানুষ বলছে আমি ভেতরে গিয়ে দেখলাম শুধু কঙ্কাল পড়ে রয়েছে। স্বাভাবিক, 16-17 ঘন্টা হয়ে গেছে। মানে আমি এটা প্রথমত জানতাম না, এটা জেনে আমি স্তম্ভিত, আমার অজ্ঞতাকে ক্ষমা করবেন। এটা নাকি নর্মাল, রাতে শপিং মল হোক বা এই ধরনের গোডাউন হোক, এত কোটি কোটি টাকার মাল থাকে বলে কর্মচারীদেরকে ভেতরে রেখে তালা আটকে দেওয়া হয়। সেই কর্মচারীরা ভেতরে ধোয়া মোছার কাজ করেন, স্টক মেলান, ভোরবেলা 4টে-5টার থেকে আবার ডেলিভারি শুরু হয়। এই 3-4 ঘন্টার এই মাঝের টাইমটা তাদের যদি প্রয়োজনে বাড়ি যেতে হয় তারা যেতে পারবেন না, 4 ঘন্টা পরে যাবেন। তাদের যদি প্রয়োজনে পালানোর ব্যবস্থা করতে হয় আগুনের জন্য, তারা পালাতে পারবেন না। এরকম একটা পরিস্থিতি, এটা রেগুলেশন কে করবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মন্ত্রক খুলে বসেছেন, শিল্প মন্ত্রক কি কাজ করছে? এমএসএমইতে নাকি আমরা বিশাল বড় জায়গায়, এমএসএমইর দায়িত্বে যারা তারা কি কাজ করছেন, পুলিশ কি কাজ করছে? একটা হোপলেস জায়গা তৈরি করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কঙ্কাল, শুধু কঙ্কাল দেখেছে একজন ভদ্রলোক। শুনি এবং তারপর অরিত্রর কাছে যাব। দাদা, কারখানার ভিতরে ঢুকে কি দেখলে? সত্যি কথা বলতে কি জানেন তো, কারখানার ভিতরে পরিস্থিতি খুবই খারাপ। মানে যেটুকু উকি বাড়িয়ে দেখলাম শুধু কঙ্কালগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, আর কিছুই নয়। আর কঙ্কাল দেখতে পেলেন? হ্যাঁ হ্যাঁ। কতগুলো একটু যদি আমার চোখে দেখা 3-4টে দেখেছি। 3-4 জন মানে মৃত অবস্থায় একেবারে ঝলসে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আইডেন্টিফাই করা যায়? চিনতে পারবে না, এই যে এই ব্যক্তিটা বা কেউ চিনতে পারবে না, এটুকু আমি বলতে পারি। আর কিছু? আপনার কে এখানে? আমার দাদা। দাদার কোনো খোঁজ পেয়েছেন? না দাদা এখনো পাওয়া যায়নি। দমকলের আধিকারিকদের আমরা জিজ্ঞেস করেছিলাম, দমকল আধিকারিকরা বলছেন যে ভেতরে কেউ আটকে নেই। ভেতরে কেউ আটকে নেই সেটা তো ঠিক বলছে না ভুল বলছে? ভুল বলছে আমার মতে বলে, ঠিক আছে। কেন বলছি, ভিতরে তো দমকলের আধিকারিকরা মানে যেখানে পরিস্থিতি আছে, সেই যেখানে আমার দাদারা ছিল সেখানে দমকলের আধিকারিকরা এখনো পৌঁছাতে পারেনি বলে মনে হয়। সেখানে এখনো পৌঁছতে পারেনি মানে আপনার দাদারা যেখানে ছিল 12 ঘন্টা অতিক্রম? হ্যাঁ হ্যাঁ। সেই জায়গাটা দেখেছেন? হ্যাঁ, জায়গার পরিস্থিতি খারাপ। না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় দমকল আধিকারিকরা ঠিকই বলেছেন, কারণ সত্যি জীবিত কেউ হয়তো সেখানে নেই, আটকা পড়ে। দেহ বলা যায় কিনা জানি না, কাঠকয়লা দেহ দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। 16 ঘন্টা ধরে আগুনটা জ্বলেছে, 16 ঘন্টা ধরে ওই কার্বন ডাইঅক্সাইড নেওয়ে কোনো মানুষ যদি জীবিত থাকে তাহলে ঈশ্বরের অশেষ কৃপায় সে জীবিত। আমরা জানি না, মানে আমরা আসলে এমন একটা রাজ্যে এই মুহূর্তে পলিটিক্স করছি, সোশ্যালাইজিং করছি, শপিং মলে যাচ্ছি, ফিল্ম ফেস্টিভ্যাল, মাফ করবেন এখন আবার বইমেলা, আমরা বইমেলাতে যাচ্ছি, আমরা
বড় বড় লেকচার দিচ্ছি যে জিডিপি কত, শীতকালটায় কমলা লেবু খাবো না অরেঞ্জ আইসক্রিম খাবো না অরেঞ্জ টি খাবো, এই আলোচনাগুলো যখন কলকাতা শহরে হচ্ছে, ঠিক সেই সময় আনন্দপুরে আমার ভাই বোনেরা, আমি আবারও বলছি, আমার যখন দুর্ঘটনা হয়েছিল আমাকে বাঁচিয়েছিল একজন ডেলিভারি এজেন্ট। আমাকে প্রতিদিন যে খাবারটা হাসি মুখে দিয়ে যায়, সে হয়তো এখানে আটকা পড়ে রয়েছে। যে হয়তো আমার চানাচুর হোক, কোল্ড ড্রিঙ্ক হোক বা গ্যাসের ওষুধটা হোক, সেটার প্যাকিং করে, সেরকম একটা ছেলে হয়তো বারবার কাতর আবেদন করেছিল আমাদের মতন কিছু মানুষকে যে আমাকে বাঁচাও, এবং 16 ঘন্টা ধরে সে হয়তো এখানে আর থাকতে না পেরে 6 ঘন্টার মাথায় দম আটকে মরে গেছে। এখনও 16 ঘন্টা পরেও আমি জানতে চাই, আমি বাকিদের কাছে যাব, একবার আলাপ করিয়ে দিই যারা রয়েছেন। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন, মানস ভট্টাচার্য গবেষক রয়েছেন, অরিত্র দত্তমণিক অভিনেতা রয়েছেন এবং দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক। আমি তাদের কাছে যাব, কিন্তু আমি একবার জানতে চাই এই মুহূর্তে পরিস্থিতি কি। কাল ভোর রাত 3টে থেকে ননস্টপ রিপাবলিক বাংলা খবরগুলো কালেক্ট করেছে। আজ সকাল 6টা থেকে লাইভ দেখাচ্ছে, এখন বাজে রাত 8:20। সৈকত এবং সুখেন্দু এই মুহূর্তে রয়েছে। আমি সৈকতের কাছে যাব। সৈকত প্রথমে ভয়ঙ্কর কিছু রিপোর্ট আমাদেরকে দেখাচ্ছিল, সেগুলো শুনলাম, আমি তারপর সুখেন্দুর কাছে যাব। সৈকত, প্রায় 16 ঘন্টা অপারেশন কি বন্ধ হয়েছে? কতজন মারা গেছে জবাব চায় বাংলা। মুখ্যমন্ত্রী এসেছেন কিনা জবাব চায় বাংলা। দমকল মন্ত্রী এসেছেন কিনা জবাব চায় বাংলা। এবং আলটিমেটলি ডেথ কাউন্ট কত তার জবাব চায় বাংলা। এর একটারও উত্তর আছে? দেখো, প্রথমত তোমাকে বলবো ডেথ কাউন্ট কত, সেই ডেথ কাউন্ট কত কিন্তু খুব সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এই যে ঘটনাস্থল, এটাকে আমি ময়ূক যতুগৃহ, কোট আনকোট যতুগৃহ বলছি, কলকাতা শহরে একেবারে ঘাড়ের ওপর এই যে যতুগৃহ আমার ভিডিও জার্নালিস্ট অতনু নাথ দেখাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যায়, লাইটটা অফ করলে বোধহয় একদম দূরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এখনো আগুন জ্বলছে 16 ঘন্টা পরে? আমার ভিডিও জার্নালিস্ট সৈকত, এটা তুমি লাইভ দেখাচ্ছ তো? 16 ঘন্টা পরে এখনো আগুন জ্বলছে, পকেট ফায়ার এখনো একটা একদম দূরে হয়তো বোঝানোর চেষ্টা করছি আমরা, এই একেবারে খালি চোখে কিছুটা বোঝা যাচ্ছে এখনো ধিকি আগুনের যে ফ্লেম সেটা জ্বলছে। অন্যদিকে দমকল কর্মীরা এই যে ওয়ালের ভেতরে এখনো জল দেওয়ার চেষ্টা করছেন। এই ওয়াল থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে, অতনু কুণ্ডু সকাল থেকে এই ছবি আমরা তুলে ধরছি। এখনো পর্যন্ত এই ওয়ালের বিভিন্ন জায়গা থেকে ফ্লেম আসছে, স্মোক আসছে। তুমি যেটা বললে যে জবাব চাইছে, গোটা বাংলা জবাব চাইছে। মুখ্যমন্ত্রী এসছে, মুখ্যমন্ত্রী আসেনি, 16 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। আমি এই পার্টে আমি তোমার থেকে জিজ্ঞেস করছি না, যেহেতু তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো। আমাকে একটা জিনিস বলো, ভয়ঙ্কর, মানে 16 ঘন্টা পরেও ধোঁয়া বেরোচ্ছে, এটা কি ছিল এর মধ্যে? মানে আমি শুনেছিলাম মহাভারতের সময় 7 দিন ধরে নাকি চিতা নেভেনি, রাবণের চিতার কথা আমরা শুনেছি। মানে এর মধ্যে কি ছিল যে 16 ঘন্টা পরেও এখনো জ্বলে যাচ্ছে? একদমই এখনো চলে যাচ্ছে। আমি দেখাবো প্রচুর পরিমাণে, এই যে একেবারে ক্লোজ শট দেখাচ্ছি, প্রচুর পরিমাণে জিনিসপত্র, এবং যেটা দেখে মনে হচ্ছে এই যে এগুলো কাঁচের বোতল দেখে মনে হচ্ছে প্রচুর পরিমাণে রয়েছে, হিউজ পরিমাণে একেবারে ডাই করা রয়েছে, এবং প্রত্যেকটি কিন্তু হাইলি ইনফ্লেমেবল, অতি দাহ্য বস্তু, যার ফলেই কিন্তু আগুনটা এত বেশি স্প্রেড করেছে। এবং যে আর্থ মুভার বা জেসিবি এসেছিল, সেই জেসিবিটা এই ভিতরের দিকে কাজ করছে। আমি সেই ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব। এই ভিতরের দিকেই সকালে আমি এসেছিলাম, তখন এই যে লোহার যে ছাউনিগুলো, শেডগুলো
একেবারে একেবারে আমার মাথার হাইটে নেমে এসেছিল এবং এই মুহূর্তে জেসিবিটা দাঁড়িয়ে রয়েছে, জেসিবিটা কাজ করছে ওপর থেকে এই যে জিনিসগুলো, এই যে শেডগুলো, এই শেডগুলো আমি দেখাবো, ময়ূক দেখাবো, এখনো আগুন জ্বলছে। দেখো 16 ঘন্টা পরে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। আমার ভিডিও জার্নালিস্ট না দেখাচ্ছে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। এটা কিন্তু সৈকত আমি তোমাকে অনুরোধ করছি, প্রয়োজনে অফিস থেকে এটা নির্দেশ হিসাবে মনে করো, যেখানে 16 ঘন্টা ধরে আমরা জানি না কোন কোন পকেটে আগুন জ্বলছে, সেখানে তোমরা একটু বেরিয়ে এসো। তোমরা অত দূরে গিয়ে একদম ভেতরে যেও না, আমরা নিজেরা জানি না আমরা কোন অবস্থায় রিপোর্টিং করছি। তোমরা একটু বেরিয়ে এসো এবং বেরোতে আমাকে এটা বলো অন্তত যে ওখানে কতজন মারা যেতে পারেন বলে আশেপাশের মানুষ বলছেন, কতগুলো পরিবার রয়েছে। দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে অফিসিয়ালি যেটা জানানো হয়েছে যে তিনজনের মৃতদেহ বা তিনজনের কঙ্কাল উদ্ধার হয়েছে। কিন্তু কারণ পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে তিনজন, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে 8 জনের মৃতদেহ বা কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং সূত্র মারফত আরও যেটা জানা যাচ্ছে সেই মৃতদেহগুলি কিন্তু বলতে গেলে দাহ করার সময় একজন মানুষের মৃতদেহ যে অবস্থা হয়, গায়ের মাংস, গায়ের যে চামড়া সেগুলো ধরলেই পড়ে যাচ্ছে, এমনকি শরীরের যে হাড় সেই হাড় এতটাই ভঙ্গুর হয়ে গেছে, হাড় জাস্ট স্বাভাবিক একটা চুল্লিতে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারে যদি একটা দেহ 16 ঘন্টা ধরে থাকে। আমি সুখেন্দু রয়েছে এখানে, সুখেন্দু তুমি অনেক মানুষ রয়েছে ওখানে কি কোনো পরিজন রয়েছে, কারা রয়েছে তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি, একটু তাদের সাথেও যদি কথা বলো। 16 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আসেননি, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু ওখানকার গ্রাউন্ড রিয়েলিটি একদমই ময়ূক এখনো পর্যন্ত 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে। 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে। তমলুকের শ্রীরামপুর থেকে এসেছেন তপন কুমার সাউ, তিনি এখনো পর্যন্ত এই যে পিছনে যে আগুন লেগেছিল ডেকোরেটার্সের যে গোডাউন তার সামনে এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। কার জন্য অপেক্ষা করছেন? আমার দাদার জন্য। দাদা কোথায় কাজ করতেন? এই কোম্পানিতে নিউ পুষ্পাঞ্জলি যে ফুলের গোডাউনে। কতদিন কাজ করতেন এখানে? প্রায় 10 বছরের বেশি। আপনি কখন এখানে এসে পৌঁছেছেন? আমি এখন সকাল 6টার সময় এসেছি। সকাল 6টা থেকে ময়ূক এখনো পর্যন্ত রাত 8টা 10, 8টা 15 হতে চললো, উনি অপেক্ষা করছেন এখনো। পুলিশের তরফে কিছু জানানো হয়েছে? পুলিশের তরফ থেকে এসেছিল, নাম লিখে নিয়েছে, বলছে দেখছি। আপনি ভিতরে যেতে পেরেছিলেন? না, ভেতরে যেতে দিচ্ছে না, ভিতরে গেলে বাধা করছে, যেতে দিচ্ছে না। ভিতরে যেতে দিচ্ছে না? মন্ত্রীও তো এসেছিলেন, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, বলছে দেখছে কি হচ্ছে, দেখছি কি হচ্ছে। কোনো রকম ভাবে আর যোগাযোগ হচ্ছে না। এখনো অপেক্ষা করছেন? কতক্ষণ থাকবেন? দেখি জিসিবি এসছে, ভাঙা চলছে, যদি কিছু লাস্ট পর্যন্ত পাওয়া যায় ভেতরে গিয়ে। সুখেন্দু মর্মান্তিক একটা রিপোর্টিং হচ্ছে, আমার নিজের দম বন্ধ করা লাগছে। আমরা টেলিভিশনে এমন একজন মানুষকে দেখাচ্ছি বা তার কথা শোনানোর চেষ্টা করছি যিনি জানেন বা জানেন না হয়তো যে তার দাদার অবস্থা কি। 16 ঘন্টা ধরে এতটা ধোঁয়ার মধ্যে, এত কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, এত টেম্পারেচারের মধ্যে তার দাদা বেঁচে আছেন না মারা গেছেন। আমরা প্রত্যেকেই আশায় বাঁচি। তো আসলে এই আশায় বাঁচা কাকে বলে বোধহয় এই মানুষগুলোকে দেখে বোঝা যায়, কিন্তু আমি জানি না কতদিন এই আশাটা থাকবে অ্যাকচুয়ালি, কারণ খুব অসহায় লাগছে। 16 ঘন্টা পরেও এই লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাতে আমরা কোনো ওয়াটারমার্কও দিচ্ছি না। মানে এখন আমরা ক্লান্ত হয়ে পড়েছি প্রথম ছবি দেখাতে। আমাদের প্রতিনিধি এখনও সেখানে রয়েছেন। এটা প্রতীক জৈনের বাড়ি নয়, এটা আসলে একটা গোডাউন যেখানে 16 ঘন্টা ধরে আগুন জ্বলছে, এবং সে কারণে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে পৌঁছাতে পারেননি। অরিত্র এর পরেও এই যে আমরা মাঝে মধ্যেই বলি, এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে একদম গেস্ট টিমকে সিলেক্ট করে বলা হয়েছিল আপনারাই যাতে আসেন, কারণ আপনারা প্রত্যেকে বারবার শিল্পের দাবি নিয়ে কথা বলেছেন, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলেছেন। এরপরেও অরিত্র ইন্ডাস্ট্রি আসবে, আর যদি আসেও এই ওয়ার্ক কালচার, এই ম্যানেজমেন্ট, এই ইনফ্রাস্ট্রাকচার দেখে তারা থাকবে অরিত্র? কিছুদিন আগে একটি রাজনৈতিক মিটিংয়ে যাওয়ার জন্যে ঝাড়খণ্ড সরকারের সাথে যোগাযোগ করে
একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বোধহয় হেলিকপ্টারের টায়ার পাঞ্চার হয়ে গেছে, সেই জন্য তিনি এখানে পৌঁছতে পারছেন না। দেখুন, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার শোতে আসার ফলে আমার একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন হয়ে গেল। কেন এ কথা বলছি? আমি কতগুলো ডিপার্টমেন্টের নাম বলছি এবং এই মন্ত্রীদেরকে আপনারা কোনো দিন দেখেননি, তারা কোনো কাজ করে না, তার কারণ ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো আসুন একটু আমরা জানি যে এই ঘটনার পেছনে কাদের কাদের প্রশ্ন করা উচিত। এখানে প্রথমত খাদ্যদ্রব্য বা অন্যান্য ফুড প্রসেসিংয়ের জিনিসপত্র রয়েছে, তার মানে আমরা উপভোক্তা হিসেবে সেগুলো খাই দাই। তার মানে প্রশ্ন প্রথম কাকে করব? কনজিউমার অ্যাফেয়ার্স। মিনিস্টারের নাম হচ্ছে শ্রী বিপ্লব মিত্র, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারাও কোনোদিন নিশ্চয়ই নাম শোনেননি। আসুন এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স, জনাব জাভেদ আহমেদ খান, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে কোথায় হারিয়ে গেছেন, হয়তো রাস্তা খুঁজে পাচ্ছেন না। একটা ডিজাস্টার হয়ে গেছে, প্রচুর মানুষ ওখানে বন্দি, মৃত। এবারে আসুন পরিবেশ মন্ত্রী, মিনিস্টার উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ কে আছেন? চন্দ্রিমা ভট্টাচার্য। এসআইআর নিয়ে অনেক ডায়লগ ফাইলগ দেন, এই ব্যাপারে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, সুজিত বোস, তিনি লেক টাউনে প্রোগ্রাম করছেন, ব্যস্ত আছেন, ওনাকে পাওয়া যাবে না। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, অরূপ রায়, পাবেন না। আচ্ছা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ভারতবর্ষে পশ্চিমবঙ্গের হেলথের কী অবস্থা সে তো আপনারা দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেলথ মিনিস্টার, পাচ্ছেন না খুঁজে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, হোম মানে স্বরাষ্ট্র দপ্তর যাকে বলে, মমতা বন্দ্যোপাধ্যায় ইনচার্জ, নিশ্চয়ই আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, উনিও রাস্তা হারিয়ে ফেলেছেন। কালীঘাট থেকে কোন ব্রিজ দিয়ে আসবেন, মা ফ্লাইওভারে জ্যাম আছে, সেই জন্য আসতে পারছেন না। এবারে আসুন শ্রমমন্ত্রী, এরা তো এই যে গিগ ওয়ার্কার্স যারা, এরা তো এক ধরনের কেউ কন্ট্রাকচুয়াল কর্মী কিংবা কেউ ফ্রিল্যান্সে কাজ করছেন, তো অবভিয়াসলি তার মানে শ্রম দিচ্ছেন মানে শ্রম মন্ত্রণালয়ের আন্ডারে আসবে। কে আসবেন? মলয় ঘটক, খুঁজে পাচ্ছেন না, রাস্তাটা কোন দিকে যাবেন, যাচ্ছে না। এবার যেটা বলবো সেটা ডেঞ্জারাস, সেটা হচ্ছে ল্যান্ড রিফর্ম। এই যে ল্যান্ড অ্যান্ড রেল রিফর্ম, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভুলে যাবেন না যে এই জমি নিয়ে আন্দোলন করে একদিন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্র্যান্ড তৈরি করেছেন, আজকে সেই জমি আপনাকে পথে বসাচ্ছে। আপনি যেভাবে গোটা বাংলায় একের পর এক জলা জমি ডুবিয়ে বিভিন্ন রকমের আনঅথরাইজ কনস্ট্রাকশন তৈরি করেছেন, গোটা বাংলাটাকে একটা দুর্ঘটনা প্রবল একটা মৃত্যু কুয়োয় পরিণত করেছেন। কখনো আপনার ব্রিজ ভেঙে পড়ছে, কখনো নিকো পার্কে একটা ডিজাস্টার হচ্ছে, কখনো আগুন ধরে যাচ্ছে, কখনো ট্রাফিকের বেহাল অবস্থার জন্য দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে ল্যান্ড নিয়ে এত কথা বলছেন, আজকে ভাবুন যে এখানে একটা জলা জমি ডুবিয়ে নাকি এই কাজ করা হয়েছে। তারপরে দেখুন একটা ফুড ইন্ডাস্ট্রি, তার পাশেই গুদমে নাকি ডেকোরেটর তার জিনিসপত্র রাখছে। তার মানে আমার কোনো প্ল্যানিং নেই যে একটা দাহ্য পদার্থ একাধিক জায়গায় এরকমভাবে বন্দি দশার মধ্যে রয়েছে, কোথায় কোনটা রাখবো, বাইরে থেকে তালা মারা, লোকগুলো বেরোবে কি করে, সেই নিয়ে কোনো রকম কোনো প্ল্যানিং নেই, প্রোগ্রাম নেই। কারণ ওই ফায়ার মিনিস্টার তো করতে যাচ্ছেন, ওই লেকটাউনে প্রোগ্রাম করছেন। ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, শশী পাজা, একদম মানে গাড়ির ভেতর থেকে একদম তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত বুঝে নিয়েছিলেন, এইখানে রাস্তা খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, শ্রী চন্দ্রনাথ সিনহা, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সর্বোপরি আসি, একটা দারুণ ডিপার্টমেন্ট, খুব মজা পাবেন, সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যার মন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি প্ল্যানিংয়ের অবস্থা? জলাজমি ডুবিয়ে আমি একটু থামাচ্ছি, সৈকতের ওখানে কিছু একটা হচ্ছে। সৈকত, তুমি আমাকে যদি শুনতে পাও, সৈকত তোমার ওখানে ভয়ঙ্কর ছবি আসছে, এটা কি চলছে? এখানে কি নতুন করে কোনো আগুন লেগেছে? এগুলো কি সৈকত? দেখো ময়ূক, না নতুন করে কোনো আগুন লাগেনি। এটা এই যে যৌতুকগৃহের পাশে, অর্থাৎ যৌতুকগৃহ যে কারখানা বা গোডাউন, তার পাশের একটি বাড়ি, দোতলা তিনতলা বাড়ি। সেই দোতলা তিনতলা বাড়ির চিত্রটা দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট। এটা ওয়ান অফ দ্য এন্ট্রি গেট। এখান দিয়ে গেলে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে প্রচুর কাঁচের টুকরো পড়ে রয়েছে। সম্পূর্ণভাবে এই বাড়িগুলি ওয়্যারহাউসের এলাকার মধ্যে যে বাড়ি ছিল সেটাও পুড়ে গেছে। এই বাড়ির ঠিক বাইরে যে পরিমাণে এই একদমই তোমাকে বলবো ওয়ালগুলো এখন এত গরম হয়ে রয়েছে, এই বাড়ির জাস্ট বাইরের দিকে যে টেম্পারেচার আমরা ছিলাম, ভিতরে ঢুকে তার সম্পূর্ণ উল্টো। অতনুদাকে বলবো খুব সাবধানে আসতে, কারণ সৈকত আবারও বলছি, সৈকত, ময়ূক, আমি এখান থেকে বলছি, দয়া করে এটা নির্দেশ হিসেবে তোমরা শোনো, তোমরা এত ভেতরে যেও না, তোমরা বেরিয়ে এসো। ভয়ঙ্কর অবস্থা।
আমি এই বাড়ির সেকেন্ড ফ্লোরে এলাম, সেকেন্ড ফ্লোরের ফার্স্ট ফ্লোরে এলাম, অর্থাৎ দোতলায় এলাম, সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গিয়েছে। জানালার যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। অডিও পাচ্ছে না বলে সৈকত, তোমরা ওখান থেকে বেরিয়ে এসো, আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাচ্ছি। বিমলদা, যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মানে সত্যি আজকে যদি প্রতীক জৈনের বাড়িতে আগুন লাগতো, প্রতীক জৈনের বাড়িতে হয়তো গোটা ক্যাবিনেট চলে যেত। এই গিগ শ্রমিক এরা 10,000-12,000 টাকার জন্য সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, এদের জন্য মা মাটি মানুষের সরকারের কোনো টাইম নেই। না ময়ূক, একটা অত্যন্ত মর্মান্তিক পরিবেশে আলোচনা করতে হচ্ছে, ইচ্ছে করছে না কথা বলতে এটা নিয়ে, কিন্তু তোমার মতো আমরাও তো কিছু করার নেই, এগুলো নিয়ে কথা বলতে হয়, কারণ এগুলো যদি কথা না বলে আমরা চুপ করে বসে যাই তাহলে রাজ্যের এই শাসক দলটা সুবিধে পেয়ে যাবে। তারা তো চায় আমরা সবাই মুখটা বন্ধ করে থাকি, যার জন্য জোর করে মুখ বন্ধ করার চেষ্টা করে। তোমাদের ইয়েরা মার খায়, যারা সাংবাদিকরা মার খায়, এখানে যারা উপস্থাপনা করে তাদের ওপর আক্রমণ হয়, কিন্তু ধন্যবাদ তোমাদের, তোমরা মুখটা বন্ধ রাখোনি, তোমরা এগিয়ে যাচ্ছ। সোশ্যাল মিডিয়াতে তোমার নামে গত 3-4 দিন ধরে কুৎসিত গালিগালাজ চলছে, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে আছো, চোখ রেখে কথা বলছো, যার জন্যে আমি রিপাবলিক বাংলাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই নিদারুণ সময়ে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই নিশ্চয়ই সফল হবে। এখানে আমার একটা পরিষ্কার কথা আছে, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে আরও একটা আমার পরিচিতি আছে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি একটু সামান্য চর্চা করি। তো আমি না এই পশ্চিমবাংলায় প্রশাসনের এই যে ভয়াবহ অবস্থা, এই প্রশাসনিক গাফিলতি একমাত্র লালুর আমলের বিহার ছাড়া, লালু রাবড়ির বিহার ছাড়ার কোথাও দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম এরা বোধহয় লালুকেও টপকে গেল যে প্রশাসনিক বিশৃঙ্খলা শৈথিল্য কোন জায়গায় পৌঁছতে পারে। দেখো, আমরা জনপ্রশাসনে সাধারণভাবে পড়াই ছাত্রছাত্রীদের যে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নেতৃত্ব। প্রশাসনে যিনি নেতৃত্ব দেন তিনি প্রশাসনটাকে তার মতো করে এগিয়ে নিয়ে যেতে পারেন উন্নয়নের পথে, এবং সত্যিকারের মানুষকে একটু ভালো রাখার জন্যে। উন্নয়নটা পরে, আগে মানুষ একটু বেঁচে পড়তে থাকুক, প্রশাসন তার দ্বারাই ক্রিয়াশীল থাকে। কিন্তু এখানে পশ্চিমবাংলায় কি ঘটেছে, এখানে স্রেফ এরা প্রশাসনটাকেই তুলে দিয়েছে। নেতৃত্ব এমন নেতৃত্ব যে যার কথা কেউ আর শোনে না। উনি বা ওনারা করেছেন কি, একটা ডিপ স্টেটের হাতে পশ্চিমবাংলাকে তুলে দিয়েছেন। সেই ডিপ স্টেট তার কর্মচারীদের নিয়ে পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে, তারাই পার্টি, তারাই সব কিছু। আর সেই ডিপ স্টেট যদি কখনো আক্রান্ত হয়, আমরা এতদিন আমেরিকান ডিপ স্টেটের কথা জানতাম, আপনারা দেখুন পশ্চিমবঙ্গেও কিন্তু এই ডিপ স্টেট আছে। তাকে বাঁচানোর জন্য একেবারে প্রশাসনকে নিয়ে মুখ্য প্রশাসক পৌঁছে যান, ফাইল ছিনতাই করে বেরিয়ে যান, লক্ষ্য একটাই, ওই ডিপ স্টেটকে বাঁচানো। এটা প্রশাসনের কাজ নয়, এটা নেতৃত্বের কাজ নয়। যার জন্য আমি বলছি, একজন রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ ছাত্রের চোখ দিয়ে দেখছি পশ্চিমবঙ্গে এখন ভয়াবহ একটা নেতৃত্বের সংকট চলছে। এই নেতৃত্বের সংকট থেকে বেরোতে না পারলে আমরা কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে আমাদের। আর সবচেয়ে বড় কথা, প্রশাসন একটা ধারাবাহিক প্রক্রিয়া। অন্য রাজ্য বা অন্য দেশের প্রশাসনের সঙ্গে এই বাংলার প্রশাসনের পার্থক্য একটাই, এখানে গত এই মানে জানুয়ারি মাসেই 4 থেকে 5টা বড় আগুন লেগেছে। ওই পাশে দমদমে আমি যেখানে থাকি বিরাটিতে ভয়ঙ্কর আগুন লেগেছে। কিছুদিন আগেই আনন্দপুরে বস্তি পুড়ে গেছে। আচ্ছা, আগুন একবার লাগলে মোটামুটি একটা কমিটি হয়ে যায়, সেই কমিটি তদন্ত করে, 1-2 লক্ষ টাকা তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হয়, ব্যাস, তারপরে আবার নতুন ইস্যু চলে আসে। কিন্তু কখনো এটা প্রশাসন জিজ্ঞেস করে না, কন্টিনিউয়াসলি কেন অবজার্ভ করে না যে একটা ওয়্যার হাউসে বাইরে থেকে তালা কি করে লাগানো থাকে। অবিলম্বে তো যারা এই ওয়্যার হাউস চালায় তাদের অ্যারেস্ট করা উচিত। এটা নাকি নরমালাইজ, মানে এটাই নর্ম, মানে এটাই নাকি অদ্ভুত। এটা আমার বক্তব্য, একটা যদি কোটি টাকার মাল নাকি চুরি হয়ে যেতে পারে। আচ্ছা, যারা তাহলে ভেতরে থাকবে তার বেরোনোর জন্য অন্য রাস্তা রাখা হয়নি কেন? সেই অন্ধকূপ হত্যার মানে কি অন্ধকূপ হত্যা হচ্ছে নাকি? এ তো অদ্ভুত ব্যাপার। কিছু লোক, একগাদা লোক ভেতরে থাকবে, সারা রাত তারা থাকবে, একটা ঘরের মধ্যে থাকলে আগুন লাগতে পারে না? সে আগুন লাগলে তাকে বেরিয়ে যাবার বন্দোবস্ত থাকে না? আর সবচেয়ে বড় কথা, এরকম একটা বড় কোম্পানি বা মাঝারি কোম্পানি যারা ওয়্যার হাউসগুলো বানিয়েছে, তাদের
ফায়ার ইয়ে হয় তো, অডিট হয় তো নিয়মিত? আমার প্রশ্ন, ফায়ার অডিট হয় কিনা? আর সরকার তাকে বাধ্য করতে পারে না কেন? সরকার কেন কনস্ট্যান্টলি লক্ষ্য রাখে না? আমরা দেখেছি কলকাতার যে বাজারগুলোতে আগুন লেগেছিল, তুমি কালকেই তোমার সাংবাদিক কুলকে পাঠিয়ে দাও তো দেখবে একই অবস্থা, সেই তার ঝুলছে, একটা তার থেকে আরেকটা তার জুড়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় আবার আগুন লেগে যেতে পারে। ন্যাচারালি জাস্ট একটা লাইনেই শেষ করি, পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেতৃত্বের সংকট। এখানে নেতৃত্ব বলে কিছু নেই, যারা প্রশাসন চালাচ্ছে বলে দাবি করে তারা প্রশাসনটাই চালাতে জানে না। এই অপদার্থতার হাত থেকে পশ্চিমবঙ্গে না বাঁচালে না আমরা কেউ বাঁচবো না, আমরা সব শেষ হয়ে যাব। মানুষকে কিন্তু এটা বুঝতে হবে, বিকল্প কিছু লাগবে। এই তৃণমূল কংগ্রেসের এই সরকারটাকে অবিলম্বে উপড়ে ফেলে দিতে হবে, তা নইলে পশ্চিমবাংলা বাঁচবে না, আবার মানুষ পুড়ে মরবে। আমি দেবাশিস ঘোষের কাছে বেসিক একটা প্রশ্ন, মানে আজকে আমি অনেকগুলো ভাগেই আলোচনা করছি, আমি একদম যারা শহুরে মানুষজন, মানে এটা কোনো সভ্য সমাজ বা কোনো শহরে পসিবল? 16 ঘন্টা ধরে আগুন জ্বলছে, সেখানে টপ লিডারশিপ তারা নেই। অরূপ বিশ্বাস একবার এসেছিলেন, এছাড়া কেউ নেই। কিছু একটা তো হচ্ছে যেটা তারা খুব খুব বড় কোনো একটা অ্যালিবাই সাজাচ্ছেন। ঠিক, মানে ময়ূর, এটা শুধু আনন্দপুর জ্বলছে হয়তো আমরা দেখতে পাচ্ছি, আসলে তো পশ্চিমবঙ্গ জ্বলছে। আমি অরিত্র এক্সপেক্ট করছিল যে অনেককে দেখতে পাবে বা বলছিল, বা তুমিও বলছো, আমি বলছি যে কেন আসবে তার কারণ আমরা প্রতীক জেনের বাড়িতে দেখেছি আধ ঘন্টার মধ্যে ওটা ক্যাবিনেট পৌঁছে গেছে। ঠিক, কিন্তু এখানে কেন তারা আসবে? এখান থেকে তো মানে নেতা নেত্রী মন্ত্রীরা কোথায় যায়? যেখান থেকে তাদের ভোট পাওয়ার সম্ভাবনা থাকে, যেখান থেকে অর্থনীতির গন্ধ থাকে, যেখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, সেই সমস্ত জায়গায় যাবে। এখানে তো এক্ষুনি মানুষ জ্বলছে, কিছু মানুষ পুড়ে গেলে তাদের কি যায় আসলো? এখান থেকে যেটা কামাবার বা যেটা নেওয়ার সেটা তো অলরেডি তাদের করায়ত্ত হয়ে গেছে। মানে এটাই হচ্ছে মূল কথা। আমি আবার বলছি, অরিত্র অনেকগুলো নাম বললো, অনেক মন্ত্রীর কথা বললো, দেখো তারা হয়তো সরস্বতী পুজোর উৎসবে মেতে আছে, তাদের কি প্রয়োজন আছে? কি গিগ শ্রমিক মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, তাই তো কিছু যায় আসে না। মানে এটা ভেবে দেখো, আমরা যখনই এরকম অগ্নিকাণ্ড ঘটে আমরা অগ্নি নির্বাপক যন্ত্রের কথা বলি, মানে এটা তো একটা সাধারণ নর্মস। আজকে ট্রেড লাইসেন্স, অরিত্র যেগুলো বলছিল, ট্রেড লাইসেন্সটা পেলো কি করে? ট্রেড লাইসেন্সের সময় কোনো ভেরিফিকেশন হয় না, বিমলদাও বলছিলেন। মানে এই জায়গাগুলো তো হচ্ছে, চলেই যাচ্ছে। মানে আমাদের এটাকে ভাবতে হবে ময়ূর, কোনো যদি আমরা সত্যি সলিউশন চাই, তাহলে যেটা বিমলদা বলছিলেন যে এনাফ ইজ এনাফ। মানে আমি জানি না নেক্সট কোন দল আসবে বা কোন দল আসবে, কিন্তু পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে, মানুষকে বাঁচাতে গেলে, বাংলাকে বাঁচাতে গেলে অবিলম্বে এই সরকারকে সরে যেতে হবে বা সরকারকে সরাতে হবে। সাধারণ মানুষকে ভাবতে হবে যে আর কত দুর্নীতি, ধর্ষণ, মানুষ পুড়ে যাওয়া, মানুষের জীবনের কোনো মূল্য নেই। আজকে ভেবে দেখো, তুমি প্রতীক জেনের কথা বলছো, SIR হচ্ছে, সেখানে সদল বলে গিয়ে মানুষ অফিসারদের উপর অত্যাচার করছে, কিন্তু তারা আসল সময় মানুষকে বাঁচাতে কেউ এগিয়ে আসছে না। আর যে গিগ শ্রমিকের কথা বলছো, তাদের এই শ্রমিকের মর্যাদা থেকে শুরু করে যাই হোক, মানে শূন্য হয়ে যাওয়া, বামপন্থীরা হয়তো দিয়েছে বা বিভিন্ন জায়গায় এসেছে। আজকে বিজেপির সঙ্গে বামপন্থীদের কত লড়াই, কিন্তু আজ যে গণতন্ত্রের খাতিরে যখন বামপন্থীরা এটা নিয়ে আন্দোলন করেছে, এটা নিয়ে কথা বলেছে, একটা জায়গায় গিয়ে তো পার্লামেন্টে একটা আইন হয়েছে। এটাই তো গণতন্ত্র। এই গণতন্ত্রটা আজকে বাংলায় ভুলণ্ডিত হয়েছে, শেষ হয়ে গেছে। আজকে যদি আমাদেরকে বাঁচতে হয়, বাংলাকে বাঁচাতে হয়, তাহলে যে সমস্ত বাকি দলগুলোকে মিলে আজকে তৃণমূলকে সরাতে হবে, নইলে পশ্চিমবঙ্গের সমূহ বিপদ। আমরা যে বাংলাদেশের কথা বলি, আজকে ক্রমশ আমরা বাংলাদেশে পরিণত হচ্ছি, এটা দেখতে যারা একদম জেন জি। বাংলাদেশের কথা মনে পড়লো, একবার বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এরকম আগুন লেগেছিল, মানুষ এবং সেখানে 18-19 ঘন্টা ধরে আগুন জ্বলছিল। মানে 16 ঘন্টা আগুন নেভাতে পারছি না। আমি দেখছিলাম একটা জায়গায় বোধহয় বলছে দমকলের ওই যেগুলো পাইপ, সেই পাইপেও ফুটো। মানে যখন নবান্ন আন্দোলনে বিরোধীরা যায়, তখন কিন্তু ওদের সামনে ওই জল কামান খুব তাড়াতাড়ি চলে যায়। সেটা আজকে কেন চলছে? আপনি ছিলেন সেদিন নিউ টাউনের ঘুনি বস্তিতে, যখন আগুন লাগে তখন দমকলের ওই পাইপে ফুটো। ওদিকে মেসির প্রোগ্রাম তার আগের দিনই হয়েছিল, সেখানে মেসির স্ট্যাচু ধোয়ার জন্য দমকলের জল ব্যবহার। আজকে ময়ূর কত আধুনিক ব্যবস্থা হয়ে গেছে, আজকে শুধুমাত্র জল নয়, গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জিনিস হয়ে গেছে, সেগুলো দিয়ে 16 ঘন্টা আগুন নেভানো টাকা যাচ্ছে নেই। টাকা রাজ্য সরকারের কোষাগার তো ফাঁকা। আমি মানস ভট্টাচার্যের কাছে যাব, কিন্তু তার আগে অরূপ বিশ্বাস, একমাত্র মন্ত্রী দেখা গেল ওখানে অরূপ বিশ্বাসকে। অরূপ বিশ্বাস, তাকে আমরা বারবার প্রশ্ন করেছিলাম, আমরা সুজিত বসুকে দেখতে পাইনি। এখন রাত 8:40 প্রায় বাজে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখনও আসেননি। প্রতীক জেনের বাড়ি নয় যেহেতু, অরূপ বিশ্বাস এসেছিলেন। অরূপ বিশ্বাসকে অনেকগুলো প্রশ্ন করেছি, অরূপ বিশ্বাস কি উত্তর দিয়েছেন একবার দেখব। অরূপদা, অনেকক্ষণ তো সময় পেরিয়ে গেল দাদা, কিছু বলুন। 10 ঘন্টা পেরিয়ে গেল। সবে তো এলাম আমি।
হ্যাঁ, কিন্তু সকাল থেকে এই জন্যই তো বলছি দাদা, 10 ঘন্টা পেরিয়ে গেল দাদা, জেলা থেকে লোক চলে এসছে দাদা, যাদের পরিবারের লোকজন মারা গেছে, আর দমকল মন্ত্রী এখনো আসেনি দাদা। 10 ঘন্টা লেগে গেল দাদা, জেলা থেকে যে মানুষগুলো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোক চলে এসছে দাদা। হাত দিয়ে আটকে কিছু লাভ আছে? একটু ওনার উত্তরটা একটু নিই। অরূপদা কিছু একটু বলুন। মানুষ হচ্ছে কি বলবেন? দেখো, শুধুমাত্র কলকাতা ফায়ার সার্ভিসের উন্নতির জন্য 2024 সালের এপ্রিল মাসে বরাদ্দ হয়েছে 726 কোটি টাকা। তার মধ্যে 377 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে এটার হিসাব দিলে পরের কিস্তি মানে সেকেন্ড দফার টাকাটা দেবে। আমি জানি না সেই হিসাব দিয়েছে কিনা অথবা বাকি টাকাটা পেয়েছে কিনা। সরকারি রেকর্ডে এটা আছে, সরকারি দেখলে পাবে যে শুধুমাত্র কলকাতার ফায়ার সার্ভিসের উন্নতির জন্য 377 কোটি টাকা দেওয়া হয়েছে 2024-এ। সেই টাকাটা কোথায় গেল, কি হলো, সেটা তো অন্য প্রশ্ন। কিন্তু এই বারবার কঙ্কাল দেখে দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটাই আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে। আমরা কি কি করতে পারি, মানে ভারতবর্ষের কোন রাজ্য ফায়ার সার্ভিসের জন্য কতটা উন্নতি করেছে শুধু একটু যদি দেখো, সেটা হচ্ছে গুজরাটের যে শিল্প তালুক আছে সেখানে একটা 3rd লেন আছে। সানন্দাতে গেলে দেখতে পাবে, ভদোদরায় দেখতে পাবে, আহমেদাবাদের একটা অংশে দেখতে পাবে। 3rd লেনটা দিয়ে কি হয়? 3rd লেনটা দিয়ে সাধারণভাবে কোনো গাড়ি চলাচল করে না। যখনই কোথাও কোনো ইনসিডেন্ট হয় ওটা হচ্ছে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের জন্য। কলকাতায় সেই রকম কোনো রাস্তার ব্যবস্থা করা যায়নি। ব্যাঙ্গালোরে কি করা হয়েছে, ব্যাঙ্গালোরকে বিভিন্ন ফায়ার অ্যালার্ম জোনে ভাগ করা হয়েছে। অর্থাৎ কোথাও আগুন লাগলে ফায়ার ব্রিগেডকে ফোন করে বলতে হবে না যে এখানে আগুন লেগেছে আসুন, অটোমেটিক ফায়ার ব্রিগেডের অফিসে খবর চলে যাবে যে এখানে আগুন লেগেছে, তারা ইমিডিয়েট সেখানে এসে হাজির হবে। আরে মানবদা, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। আমাদের এখানে চিংড়িহাটার 500 মিটারের কাজ এগোচ্ছে না, আপনি বড় বড় স্বপ্ন দেখাচ্ছেন আমাদের। না না, স্বপ্ন না। এবার আমি বলছি যে এইগুলো না হলে বলো তো যে তুমি কি কেন শিল্প আসবে? মানে ভদোদরায় তুমি যদি যাও সেখানে দেখতে পাবে যে ওখানে তো মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর কারখানা আছে। একটা বিশাল 3rd লেন, ওখানে কি যায়, সকালে স্কুল বাস যায় আর বাকি সময় অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস। তাছাড়া ওই রাস্তা দিয়ে কেউ চলতেই পারবে না, মানে এত কুইক সার্ভিস। একটা রাজ্যে শিল্প আনতে গেলে না তার ফায়ার সার্ভিস, তার অন্যান্য সার্ভিসের কথাটাও মাথায় রাখতে হয়। তো এটাই যদি আমরা করতে না পারি তাহলে আমাদের এই কঙ্কাল দেখা ছাড়া না আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই। এই পশ্চিমবঙ্গের কঙ্কালই দেখতে হবে যতক্ষণ না আমরা এই টাকাগুলোকে ঠিকঠাক কাজে লাগাতে পারবো। কোষাগারে টাকা নেই এটা মিথ্যে কথা। তুমি অডিট রিপোর্ট খোলো, যদি ক্যাগ রিপোর্ট খোলো, দেখতে পাবে শুধু ফায়ার সার্ভিস ডেভেলপমেন্টের জন্য হিউজ পরিমাণ টাকা দেওয়া হয়েছে, প্রচুর টাকা। এখন তার কি হয়েছে মানসবাবু, একটু অ্যাড করছি। সেটা হচ্ছে এই টাকার একটা বড় অংশ চলে যায় লক্ষ্মীর ভাণ্ডারে। আপনি দেখুন পিডব্লিউডি রাস্তা সারানোর জন্য যে টাকা বরাদ্দ থাকে তার কত টাকা দেওয়া হয়, বাকি টাকাটা তো তুলে নিয়ে ইয়েতে দিয়ে দেয় লক্ষ্মীর ভাণ্ডারে। এই টাকা ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করে না। ফায়ার সার্ভিসেরও তাই, ওই টাকা দেওয়া আলটিমেটলি যা বরাদ্দ হয় তার 25 থেকে 30% দিয়ে বাকি টাকা তো দেয়ই না। ভালো করে খোঁজ নিলে বোঝা যাবে যে টাকাটা এদের না আছে প্ল্যানিং, না কিছু লোন করে টাকা দেয় আর কিছু টাকা খরচ হওয়ার পর বাকি টাকা দেয় না। তাহলে প্রশাসন তো এরকমই চলছে না। তাহলে এইটা নিয়ে সাধারণ মানুষের কোনো রিয়াকশন হচ্ছে না। মানে আমরা স্টুডিওতে বসে এই কথাগুলো বলছি, প্ল্যানিং একটা পয়েন্টের পরে তো লোকে হাসাহাসি করবে, ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং এই কথাগুলো শুনলে বাংলা। আর দোকান কাটাদের আবার হাসাহাসি করলে কি যায়? এটা আমি আপনার সাথে যোগ করছি। মনোজদা, আপনিও শুনবেন যে আপনি জানেন না বা আমরা জানি না, এই 377 কোটি টাকার মধ্যে হয়তো 37 কোটি টাকা হয়েছে, বাকি টাকাটা অন্য জায়গায় সাইফুন হয়ে গেছে। এটাও দেখতে হবে। সেটাই বলছেন তো, লক্ষ্মী ভান্ডারে হয়তো চলে গেছে। শুধু লক্ষ্মী ভান্ডার না, লক্ষ্মী ভান্ডার তো মানুষের কাছে গেল, এটা তো তৃণমূল ভান্ডারে গেছে কিনা তুমি তো জানো না, আমি জানি না। মানে কিভাবে হয়, একটা কোটেশন জমা করে দেওয়া হলো, হয়তো কাজটা 5 টাকা দেখিয়ে দেওয়া হলো 50,000 টাকার, ওই যে 5 টাকা এবং 50,000 ডিফারেন্স মানিটা তো চলে যাচ্ছে অন্য জায়গায়। আমি লাস্টে একটা কথা আমি অরিত্রর কাছে যাব। আমি আমাদের ডিরেক্টর অমিতাভকে বলবো যে সৈকত, এই অগ্নি নির্বাপক ব্যবস্থাটাই নাকি নেই। ভেতরে গেছিল সৈকত, একবার সেই ওয়াকথ্রুটা একবার চালিয়ে অরিত্রর থেকে একটা শেষ প্রতিক্রিয়া নিতে, একবার সৈকতের সেই ওয়াকথ্রুটা চালাই। আনন্দপুরের
যেখানে আগুন লেগেছে সেই জায়গা এই মুহূর্তে প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দেখা নেই দমকল মন্ত্রীর। ভিতরের যে চিত্র যেটুকু আমরা ঢুকতে পারছি যেতে পারছি দেখানোর চেষ্টা করব। 3 থেকে 4টে উনুন শেপ করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই 3-4টে উনুনে রান্নার জিনিসপত্র বসানো রয়েছে, অর্থাৎ এই জায়গাটা রান্না করা হতো, এই জায়গাটা কিচেন ছিল। কিন্তু এই কিচেনের ভিতরে যেটুকু দেখা যাচ্ছে যে লোহার শেডগুলো ভেঙে পড়েছে, ওপার থেকে অ্যাসবেস্টাস ভেঙে পড়েছে, কোথাও কিন্তু ফায়ার ফাইটিং সিস্টেম ইনস্টল করা নেই, ইনস্টল করা দেখা যাচ্ছে না। এই কারখানার আরও একটা দিক দেখানোর চেষ্টা করব। অরিত্র কি বলবে, মানে এর পরেও মানে এগুলো তো এখন তো ওই মেটা এআই, ইউটিউব এআই এর মতন ট্রান্সলেটারও হয়েছে, অটো ট্রান্সলেট হয়ে যাচ্ছে এই ক্লিপগুলো। এগুলো তো নিশ্চয়ই কেউ সান ফ্রান্সিসকোতে বসে দেখছে, কেউ ব্যাঙ্গালোরে দেখছে। এর পরে কোনো কোম্পানি কলকাতায় আসবে? এতগুলো মিসম্যানেজমেন্ট। দেখুন, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট মেসেজ যেটা দেওয়ার চেষ্টা করব। এক হচ্ছে যে এই ওয়্যার হাউসের অগ্নিকাণ্ড আজকে গোটা বিশ্বের বাজারে বাংলার পরিকাঠামো সম্পর্কে একটা খারাপ বার্তা দিল। এরপরে কোনো বড় বিনিয়োগ করতে আসার আগে কোনো ওয়্যারহাউস ইনভেস্টাররা ভাববেন যে আমি এখানে আমার কর্মীদেরকে পাঠালে তাদের আবার এই অন্ধকূপ হত্যার মতো মৃত্যু কুয়ে পড়তে হবে না তো, ফার্স্ট। এবং অন্তিম পয়েন্টটা হচ্ছে যে আপনি যদি এই যে প্ল্যানিং নিয়ে কথা বলছিলেন না, হ্যাঁ প্ল্যানিং আছে। কিভাবে আছে আপনি যদি স্ট্র্যাটেজিটা অবজার্ভ করেন তাহলে দেখতে পারবেন যে এভিডেন্স ট্যাম্পার করা এই সরকারের একটা সার্টিফিকেশনের মধ্যে পড়ে। আপনি দেখুন, যতক্ষণ সূর্যোদয় ছিল সূর্যের আলোয় জেসিবিটাকে তারা আনেনি, সূর্যাস্তের পরে জেসিবিটা এনেছে। রাতের অন্ধকারে যখন মিডিয়া থাকবে না, যখন মানুষ থাকবে না, আজকে 7 জন না 8 জনের কথা বলছেন না, আমি বলছি এই সংখ্যাটা অন্ততপক্ষে 20-র বেশিও হতে পারে। এই রাতের অন্ধকারে জেসিবি দিয়ে কারখানার পরিকাঠামোগুলোকে সরিয়ে সেই মৃতদেহগুলির সাথে কি করা হবে, কোথায় এভিডেন্সগুলো নষ্ট হবে, কতটুকু ট্যাম্পার হবে, তখন কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না, মিডিয়ার ক্যামেরা থাকবে না, ফলে এভিডেন্স নষ্ট হয়ে যাবে। আমার সময় একদম শেষ, কিন্তু আমি একটা কথা অন্তত বলতে পারি, ক্যামেরা সরবে না ওখান থেকে। ননস্টপ আমরা লাইভ করেছি, ননস্টপ আমরা ওখানে ক্যামেরা প্লেসমেন্ট করে রাখবো। কোনো কিছু মিসম্যানেজমেন্ট বা লোপাট করার কোনো সম্ভাবনা থাকবে না আশা করা যায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।